এদিকে এসো। ঘরে কি করো সারাদিন? বিভা তাকালো, ঠোঁট কামড়ে ধরল। দেখা হওয়াটা উচিত হয়নি, একদম উচিত হয়নি। তবু ইউসুফ ডেকেছে বলে আর পিছল না সে। এদিক ওদিক দেখে বেরিয়ে এলো, পায়ে জুতো নেই, পাতায় ঠান্ডা লাগছে। ইউসুফের থেকে কয়েকবার দূরত্ব বজায় রেখে দাঁড়ালো সে। বিভার মলিন মুখে তাকানো দায়। শ্যামবর্ণের মেয়েদের ঠোঁট সাধারণত গোলাপি হয় না। বিভার ঠোঁট কালো, শীতে রুক্ষ হয়ে আছে। ইউসুফ অন্যদিকে চোখ ফিরায়। রুক্ষ কালো ঠোঁটেও কি সর্বগ্রাসা মদ্যপ নেশা। বিভা রেলিংয়ে হাত রেখে নিচের দিকে ঝুঁকে বলল, বেশ সুন্দর সাজিয়েছেন তো। তার প্রাণহীন কণ্ঠে সামান্য হাসি ধরা দিয়েছে তখন। ইউসুফ মুখ ফিরিয়ে বিভার দিকে তাকায়। তার কষ্ট হয়, আস্তে করে বলে, তুমি এমন চুপচাপ থেকো না। কেন? ওপাশ থেকে উত্তর এলো না। দারোয়ান চাচা ঝিমাচ্ছে, এখান থেকে দেখা যায়। গাছের পাতাও নড়ছে না। অনেকক্ষণ পর ইউসুফ বলল, ভালোবাসি তো, তুমি সবসময় শুনতে চাইতে না। এই যে বলছি, ভালোবাসি, কিন্তু পাওয়ার সাহস নেই। এই অধমকে তুমি ক্ষমা করো বিভা। ভালোবাসা পেতে গিয়ে তোমার জীবনটা নরক বানাতে চাই না। শোনো, আমার জন্য হলেও এমন চুপ করে থেকো না বিভা। বিভার ঠোঁট কাঁপল। ধীর পায়ে এগিয়ে আস্তে করে ইউসুফের কাছে মিশে গেল সে। দুহাতে বাচ্চাদের মতো পিঠ জড়িয়ে ধরে, বুকে মাথা রেখে নিষ্প্রভ কণ্ঠে বলল, বিশ্বাস করেন, আপনাকে আমি বেশি ভালোবাসি। আমার মতো করে আপনি কখনো ভালোবাসতে পারবেন না, কোনো দিন পারবেন না, কখনো না। এভা দুদিকে দুহাত মেলে বসে আছে। খোলা দরজা দিয়ে ঝলমলে আলো ঢুকে পড়ছে ঘরে। বাইরে উজ্জ্বল বিকেল। জলপাই রঙের কামিজের হাতাটা বাহু পর্যন্ত তোলা, চুলে শক্ত খোপা। দুটো মেয়ে তার দুপাশে বসে মেহেদি লাগাচ্ছে। মেয়ে দুটো গ্রামেরই, কথাবার্তা হয় না যদিও, তবে সে চেনে। তন্দ্রা ঘরে ঢোকে। ইভা মেহেদির দিকে তাকিয়েছিল। তন্দ্রা আশায় তাড়াতাড়ি মুখ তুলে বলে, ভাবি, আপা কোথায়? তন্দ্রা ভ্রু কুচকাল। বিভা এখানেও আসেনি? দুপুরে খাবার টেবিলে খেতেও যায়নি মেয়েটা, উপোস রয়ে গেছে। ইভাকে ডাকছি বলে সে বেরিয়ে গেল। এই বিকেল বেলায় ঘর অন্ধকার করে রেখেছে মেয়েটা। দরজার ছিটকিনি নামানো ছিল, তন্দ্রা টোকা না দিয়েই ঢুকলো। বিছানায় কাঁথা মুড়ি দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে বিভা। ঘুমুচ্ছে নাকি? তন্দ্রা চেয়ে কপালে হাত রাখলো। সাথে সাথেই চোখ মেলে তাকালো বিভা। হতচকিত হয়ে একটু ভয় পেল। সে বুঝতে পারেনি ঘরে কেউ এসেছে। কি সব ভাবছিল। তন্দ্রার মুখ দেখে শান্ত হলো। জেগে জেগে শুয়ে আছিস কেন? ওঠ, আমার সাথে চল। ইভাকে মেহেদি পড়াচ্ছে, তুই পড়বি না? আয়। বিভা আমতা আমতা করে বলল, ভাবি, শরীর ভালো লাগছে না, এখন না যাই। তন্দ্রা এক হাতে কোমরের সাইড ধরে ঝুঁকে গেল। বিভার চুলে আঙ্গুল চালিয়ে বলল, শরীর খারাপ? আগে বলিসনি কেন? দুপুরেও খেলি না, কি হয়েছে? তন্দ্রার কষ্ট হচ্ছে দেখে বিভা নিজেই উঠে বসে। চুলে খোপা বাঁধতে বাঁধতে বলে, তুমি বসো ভাবি, আমার কিছু হয়নি। মুখটা ধুয়ে আসি, তারপর যাচ্ছি। তন্দ্রাকে বসিয়ে বালিশের পাশ থেকে চুলের কাঁটাটা খোপায় গুছে নিল বিভা। গায়ের কাঁথা সরাবে তার আগেই হুট করে তার গালে হাত রাখল তন্দ্রা। চোখ ভরে দেখে, নরম গলায় বলল, তোর কি হয়েছে সোনা? বিভা যেন ধরা পড়া অপরাধীর মতো থমকালো। মমতা মাখা কণ্ঠে তার ভিতরটা চুরমার হয়ে গেল। চোখ নামিয়ে এলোমেলো কণ্ঠে বলল, কিছু হয়নি ভাবি। চোখে পানি চলে এসেছে। তন্দ্রা হাত ধরল, শক্ত করে বলল, আমাকে বল বিভা, আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে, বল। এরপর আর পারা গেল না। ভীষণ আবেগে মেয়েটা আচমকা খরস্রোতা নদীর মতো জড়িয়ে ধরল তন্দ্রা। এতদিনের চেপে রাখা কান্নার জোয়ারের মতো আছড়ে এলো। তন্দ্রার চোখ আতঙ্কিত হয়ে গেল। মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে দিতে সে অস্থির হয়ে বলল, কি হয়েছে সোনা? হাত ভরে মেহেদি দেওয়া হয়ে গেছে ইভার। ডান হাতের তালুর দিকে ছোট একটা অংশ ফাঁকা রাখা, ছেলের নাম লিখবে বলে। আঙ্গুলগুলোতে একটু বাকি ছিল, ততটুকু দিয়ে শেষ করে ইভার দিকে তাকালো। সেই হাতে মেহেদি লাগানো মেয়েটা। বাইরের সন্ধ্যা নেমেছে। খাটের পিছে মাথা ঠেকিয়ে ইভা প্রায় ঘুমিয়েই পড়েছিল। মেয়েটা আস্তে করে ডাক দিলে সে সজাগ হলো। সোজা হয়ে বসে হাতের দিকে চেয়ে বলল, শেষ?
মেয়েটা ইশারায় হ্যাঁ জানালো। অতপর মুচকি হেসে নামটা জিজ্ঞেস করলো। ইভা আমতা আমতা করলো কিছুক্ষণ, শেষমেশ বুঝে আসা গলায় মিনমিন করে উত্তর দিল। ওনার নাম সায়ন। দিনান্তের ক্লান্তিমান নীলা আকাশ, দিগন্ত অন্ধকার হয়েছে। হাত ভর্তি মেহেদি নিয়েই ঘুমের খাতায় নাম লিখিয়েছে ইভা। বালিশে অবিন্যস্ত ভঙ্গিতে হেলিয়ে আছে তার মাথা। শক্ত খোপাটা এখনো খোলেনি। বাহাদুর দুরন্ত বেগে ঘরে ঢুকেই আচমকা পা টেনে গতি থামিয়ে দিল। দক্ষিণের জানালা খোলা, ঠান্ডায় ইভার চেহারা লাল হয়ে গেছে। বাহাদুর পা টিপে টিপে যেয়ে জানালার কাছে দাঁড়ালো। আবছা কুহেলিকার দলকে মনে মনে ধমকে দিয়ে জানলা আটকে পর্দা টেনে দিল। তারপর খাটের কাছে যেয়ে নিজের ছোট্ট হাত দুটো দিয়ে বহু কষ্টে প্রাণপ্রিয় বুবুর মাথাটা সোজা করে এক নজর হাসল। বুবুটা অবিকল পুতুলের মতো, ঘুমিয়ে থাকলে বোঝাই যায় না এটা একটা কথা বলা জলজ্যান্ত মানুষ। বাহাদুর আঙ্গুলের ডগা দিয়ে ইভার আখি পল্লব ছুঁয়ে দিল। ইভা পিটপিট করে চোখ কাঁপাতেই দুর্দান্ত হাসির ঝলক খেলে গেল বাহাদুরের ঠোঁট জুড়ে। বন্ধ ঘরে কোমল নারী হৃদয়ের অবাধ অশ্রু ছড়ানোর তরঙ্গ প্রতিধ্বনিত হচ্ছে। তন্দ্রা মুখ হাঁ করে শ্বাস নিল। চোখ বুঝতেই বুঝল পাপড়ি ভিজে গেছে। কোনো রকমে বিভাকে ছাড়িয়ে দুহাতের আঁচলায় কৃষ্ণনত মুখখানি তুলে ধরল সে। কি অসহনীয় যন্ত্রণা চোখ দুটোতে! কাউকে মুখ ফুটে বলতেও পারেনি মেয়েটা। তন্দ্রা টেবিল থেকে পানির গ্লাস তুলে নিল, হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, হুস, আর কাঁদে না। দেখি একটু পানি খাতো। দম নিতে পারছিস না সোনা? বিভাকে কান্না থামানোর চেষ্টা করলো। পানি খেতে গেলে ঠিকমতো খেতেও পারল না। কান্নার দমকে পড়ে গেল। তন্দ্রা জোর করলো না। পানির গ্লাসটা নামিয়ে শাড়ির আঁচলে মুখ মুছে দিল। আহ্লাদি গলায় বলল, আর কাঁদবি না কেমন? তোর ভাইজান। তন্দ্রার কথা ফুরালো না। বিভার মনে ঘটা করে ভয়ের সন্ধ্যা নামলো। দ্রুত বেগে তন্দ্রার হাত দুটো মুঠোয় টেনে বলল, ভাবি, ভাবি দোহাই লাগে, তুমি ভাইজানকে কিছু বলবে না ভাবি। আজ বাদে কাল ইভার বিয়ে, মানুষটা ছোট হয়ে যাবে সবার চোখে, বাড়িতে অশান্তি লেগে যাবে ভাবি। তন্দ্রা বুঝল অবুঝ মেয়েটার ভয়। ঠোঁটের আগায় এক চিলতে নিষ্প্রভ হাসি এনে ধ্রুব কণ্ঠে বলল, তোর ভাইজান তোকে কত ভালোবাসে তুই এখনো জানিস না সোনা? আন্দাজেও নেই তোর? বোন কষ্ট পাচ্ছে শুনলে জান প্রাণ এক করে দেবে মানুষটা। তাকে আমি চিনি। বিভা নিঃসহায় চোখে চেয়ে রইল। সত্যিই কি ভাইজান কিছু করবে? বলেই দেখুক না একবার ভাবি। ভাইজান ভাবিকে খুব ভালোবাসেন, সে বললে কি একটাবার শুনবে না? বিগত ঘণ্টাখানেক যাবৎ তৃষিত হৃদয়ের সমস্ত অভিযোগ নিংড়ে দিয়েছে বিভা। অষ্টাদশী মন তার, আবেগ গোছাতে অপারগ। শক্ত মানুষটার কড়া শাসনের বারণ নিষেধ মানেনি। মানুষটা কি রাগ করবে? দরজায় ছিটকানি দেওয়া। তন্দ্রা ঘড়ির দিকে চাইল। অনেকক্ষণ হয়েছে সে এখানে। সরফরাজ কি কাজে বাইরে গিয়েছিল দুপুরে। এতক্ষণে ফিরে আসার কথা। ফিরেই তার খোঁজ করবে। তন্দ্রা চোখ ফেরালো। প্রায় সঙ্গে সঙ্গেই ঠকঠক শব্দ কর্ণগোচর হলো। গম্ভীর পুরুষ কণ্ঠটা ধীর গলায় বলল, বিভা, তোর ভাবি কোথায়? তোর ঘরে? বিভাকে আতঙ্কিত দেখালো। দ্রুত চোখ মুছে নিতে নিতে ভীত অস্ফুট স্বরে বলল, ভাবি, ভাইজান। তন্ত্রার মধ্যে বিশেষ কোনো পরিবর্তন দেখা গেল না। সে আলগোছে গলা উঁচিয়ে বলল, আমি এখানেই, আপনি যান, আমি আসছি। সরফরাজের কণ্ঠ শোনা গেল না আর। জুতোর শব্দ মিলিয়ে গেল। সরফরাজ আলমারি বন্ধ করল। তন্দ্রা ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে এসে সরফরাজের দিকে তাকালো না। বিছানায় যেয়ে বসল। তলপেটে চিনচিন করছে, সরু একটা ব্যথা। কেন হচ্ছে সে চোখ বুঝল। চোখের উপরের ভাঁজ কিঞ্চিত গাঢ় হয়ে উঠছে। একটা ঠান্ডা হাত তার গাল ছুলো, কপাল ছুলো। হাতের অধিকারী হাঁটু গেড়ে বসে গেল। চিন্তিত হয়ে বলল, কি হয়েছে তনু? খারাপ লাগে? তন্দ্রা চোখ মেলে। সরফরাজের চোখে চেয়ে মৃদু হেসে বলে, উহু, একটু ব্যথা হচ্ছিল। কেন? তন্দ্রা হেসে ফেলল। সামনে ঝুঁকে সরফরাজের কপালে কপাল ঠেকিয়ে বলল, আমি কি করে বলবো? আপনার মেয়ে জানে। সরফরাজের এক দৃষ্টে কতক্ষণ চেয়ে থেকে চোখ নামালো। একান্ত স্থানে ছোট্ট আদর এঁকে দিয়ে উঠে দাঁড়ালো। সরে যেতে নিলেই খপ করে তার কবজি টেনে ধরল তন্দ্রা। ছেলে মানুষই চাপিয়ে গম্ভীর হয়ে উঠল তার কণ্ঠ। সরবরাজ, আমি কিছু কথা বলবো।
সরফরাজ কপাল কুঁচকালো। তন্দ্রার স্থির দৃষ্টি তাকে অস্থির করলো। বলো তন্দ্রাবতী, নির্ভয় বলো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? ইভা নড়ে চড়ে উঠল। পিটপিট করে তাকাতেই চোখে আলো লাগলো। ঘরের আলো নিভানো হয়নি। পাশ তাকাতেই বাহাদুরকে নজরে এলো। তার দিকে চেয়ে আছে। ইভা হেসে বলল, কি হয়েছে, কি দেখছিস? বাহাদুর হাসল। হাসি থামিয়ে আলতস্বরে বলল, কি হয়েছে, কি দেখিস? বুবু তুমি শহরে চলে যাবে? ইভা উঠে বসল। হাতের মেহেদি শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। তার হাত ফর্সা। মেহেদিতে কোনোদিন রং আসে না, কমলা হয়ে থাকে। হা! ইভা বাহাদুরের ছাকরা চুল এলোমেলো করে বলল, সে তো পরে যাব, অনেক সময় বাকি। কত পরে বুবু? বাহাদুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ইভা তার শুভ্রখানি নিষ্পাপ মুখটাই নিদারুণ উদ্ভাসীনতা দেখতে পেল। কপালের চুল হাতিয়ে দিতে দিতে বলল, তোর মন খারাপ? আমি গেলে তোকেও নিয়ে যাব বাচ্চা, কেমন? সত্যি বলছো? পুরোপুরি। বিভা সবে জানালাটা খুলেছে। বদ্ধ ঘরের বাতাবায়নে দমবন্ধ লাগছিল। ঠান্ডা বাতাস গা ছুতে আরাম লাগলো। মনটা হালকা অনুভব হচ্ছে। দরজায় আঙ্গুলের টোকায় ধ্যান ভাঙল। জানালা আটকে ঘরে অন্ধকার ঘরে আলো জ্বালালো সে। আয়নার নিজেকে দেখে নিল। ঠান্ডা পানি দেওয়ায় চোখের ফোলা কমেছে কিছুটা। দরজা খুলেই সরফরাজের সাথে চোখাচোখি হলো। বিভা হকচকিয়ে গেল। অদ্ভুত লজ্জায় গলা শুকনো হলো। চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, ভাইজান। সরফরাজ উত্তর দিল না। ভেতরে ঢুকতে দেবার ইশারা করলো। বিভা গুটি গুটি পায়ে সরে দাঁড়ালো। নিজেকে কেমন ছোট ছোট লাগলো। একবার চোখ তুলে ভাইয়ের থমথমে মুখ দেখে আবার মাথা নোয়ালো সে। ভাইজান আমি। সরফরাজ তাকে কথা বলার সুযোগ দিল না। হাত বাড়িয়ে বুকে টেনে নিল। থমথমে চোখ নরম হয়ে এলো। বিন্দুমাত্র কাঠিন্যতা ঠাঁই পেল না কণ্ঠে। বোনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তোকে আমি ঠিক কতটা আদর করি তোর ধারণা আছে? ভাইজান। বিভার কণ্ঠ অতীব করুণ। উত্তর দে। আব্বা মানবেন না ভাইজান, আব্বা মানবেন না। বিভার স্বর ভেঙে এলো। সরফরাজ মাথায় হাত বুলিয়ে বলল, তুই মানলেই হলো। রাত গাঢ়। বিয়েবাড়ির আলো নেভানো। ইউসুফের নির্দেশে নিভিয়ে দেওয়া হয়েছে। চমৎকার জ্যোৎস্না উঠেছে। কৃত্রিম আলো বেমানান ঠেকছিল। সে আজও দাঁড়িয়ে আছে বারান্দায়। বিভার ঘরের দরজা আটকানো। ভেতর থেকে কোনো রূপ সারা শব্দ আসছে না। আজ আর কৃষ্ণকন্যার দেখা মিলবে না। সারা দিনও মেলেনি। মেয়েটার চোখের দেখাও দেয় না। সে বেশ মগ্ন ছিল। সরফরাজ কখন পাশে এসে দাঁড়িয়েছে টের পায়নি। বুঝতেই চমকে তাকালো। সরফরাজ রেলিংয়ে হাত রেখে ধীর কণ্ঠে বলল, একা একা দাঁড়িয়ে আছিস যে? ইউসুফ গলা ছেড়ে উত্তর দিল, না এমনি। তুই জেগে আছিস কেন? ভাবির শরীর খারাপ? তন্দ্রা ঠিক আছে। বলেই থামল সরফরাজ। হাত উঠিয়ে ইউসুফের কাঁধে রেখে ভনিতা ছাড়াই বলল, আমার বোনকে এতটা কষ্টে রাখার অধিকার তোকে আমি দেইনি ইউসুফ। ইউসুফ তাকালো, খানিকটা ভরকালো। মেয়েটাকে এত সাবধান করলো, তবু সব বলে দিয়েছে। খুব সাবধানে নিজের অভিব্যক্তি লুকিয়ে নিয়ে চোখ ফেরালো সে। সামনের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলল, তোর বোনকে আমি কষ্টে রাখিনি। সে নিজেই যে কষ্টে নদীতে ঝাঁপ দিয়েছে। দেওয়ার আগে আমার হাতটাও ও শক্ত করে ধরে নিয়েছে। সরফরাজ রূপালী চাঁদের দিকে চেয়ে মৃদু হাসল। ইউসুফ চোখ বুঝছে। বিভার কণ্ঠটা কানে বাজছে বারংবার। হঠাৎ নিষ্প্রাণ হওয়া রমণী যেন এখনো হিম ঠান্ডা বুকে মাথা রেখে বিড়বিড় করে বলছে, বিশ্বাস করেন, আপনাকে আমি বেশি ভালোবাসি। আমার মতো করে আপনি কখনো ভালোবাসতে পারবেন না, কোনো দিনও পারবেন না, কখনো না। সত্যিই তো বলে আতপাগলটা। নিশ্চিত সত্যি। বিয়ে কবে করবি সেটা বল। ইউসুফের চোখ খুলে যায়। নিরস্ব নয়নের সরফরাজদের দিকে তাকায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, বোনের সাথে সাথে তোর মাথাও গিয়েছে? আমার বোনের মাথা গিয়েছে? তোকে কে বললো? ইউসুফ মুখ ফিরিয়ে নেয়। দীর্ঘশ্বাস টানে। শ্বাস ফেলে আবার তাকায়। মৃতপ্রায় গলায় বলে, তুই জানিস না চাচা চাচির কথা, তাও ওকে প্রশ্রয় দিচ্ছিস কেন সরফরাজ? ও বুঝে না, ছোট। তোর বুঝ নেই? সরফরাজ নির্বিকার গলায় বলে, অত অতীত ঘেঁটে আমার লাভ নেই। বিভা যা চায় তা যদি অন্যায় কিছু না হয়, তবে সেটা ওর সামনে হাজির করতে আমি বিন্দু মাত্র ভাববো না।
তোর আত্মসম্মান অত্যাধিক বেশি, আমি জানি। কথা বলিস মেপে মেপে, নিজের মর্জি ছাড়া এক পাও নড়িস না। কিন্তু আমার বোন তোকে পছন্দ করেছে মানে তুই নির্ধারিত হয়ে গেছিস। তুই যাই কর আর নাই কর, বিয়ে তোকে ওকেই করতে হবে। ইউসুফ ঘাড় ঘুরিয়ে একবার বিভার দরজায় তাকালো। দিব্যি ঘুমাচ্ছে হয়তো, চাঁদের আলো সোজা পড়ছে সরফরাজের চোখে মুখে। ইউসুফের আবার দীর্ঘশ্বাস ফেলে। সরফরাজের স্বভাব সে জানে। এই তো কয়েক মাস আগেই ইভার সাথে চরম অসভ্যতামির শাস্তি হিসেবে রাত বিরাতে গ্রামের এক ছেলেকে আটকে কি মারল। শেষমেশ তো মারাই গেল। বোনদের ব্যাপারে অতিরিক্ত রক্ষণশীলতা তার বরাবরই। অবাক হলো না ইউসুফ, হাঁপ ছেড়ে বলল,